প্রিয় দর্শক, গ্রামীণফোন জিরো আওয়ারের বিশেষ এই পর্বে আপনাদের আমি স্বাগত জানাচ্ছি। আমরা যে মুহূর্তে অনুষ্ঠানটি শুরু করছি মধ্যরাতের পরে রাত 12টা 1 মিনিটে, তখন বাংলাদেশ 40 বছরে পা রাখল। আমরা এই অনুষ্ঠান থেকে আমাদের মুক্তিযুদ্ধের অমর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই, যারা মুক্তিযুদ্ধের চেতনাকে আজ পর্যন্ত বহন করে চলেছেন এবং মুক্তিযুদ্ধের ধারায় দেশকে পরিচালিত করার চেষ্টা করছেন, তাদের সবার প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। আজকে এই অনুষ্ঠানটির একটি বিশেষ পর্বে আমাদের অতিথি হচ্ছেন 3 জন। অতিথি ঠিক বলা না, আমি মনে করি যে অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা তাদেরকেও আমাদের জাতির পক্ষ থেকে কৃতজ্ঞতা জানানোর জন্য এখানে ডেকে এনেছি। আমাদের উচিত ছিল এই 40তম বার্ষিকীতে সারা দেশের সকল মুক্তিযোদ্ধাদের যদি আমরা একসঙ্গে ডেকে একটা জাতীয় সংবর্ধনা দিতে পারতাম, সেটা সবচেয়ে বড় কাজ হতে পারত, কিন্তু সেটি হয়তো বিচ্ছিন্নভাবে হচ্ছে। আমরা ওই অনুষ্ঠানের মধ্যে 3 জন অতিথিকে ডেকে এনেছি। তাদের পরিচয় করিয়ে দেওয়ার আগে আমি একটু পেছনে আমার যে টেলিভিশনের পর্দাটি আছে, প্রিয় দর্শক, সেদিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। একটি ঐতিহাসিক ছবি, 1971 সনের 17ই ডিসেম্বরে তোলা এই ছবিটি বাঙালি যে কেবলমাত্র বিজয় অর্জন করলো 9 মাসের মুক্তিযুদ্ধ শেষে। আগের দিন পাকিস্তানের 93,000 পাকিস্তানি সৈন্য যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে। তার পরদিন ঢাকার বিধ্বস্ত শহীদ মিনারের পাদদেশে 6 জন মুক্তিযোদ্ধা দাঁড়িয়ে আছেন। আপনারা ছবিটি ভালো করে দেখবেন যে 6 জন মুক্তিযোদ্ধার মধ্যে আমরা এই ছবির 3 জন মানুষকে আপনাদের সামনে আজকে হাজির করছি। অনুষ্ঠানের বিশেষত্বটি এই কারণেই যে মানুষ ছবি হয়ে যায়, আর সেই ছবির জীবন্ত মানুষকে আমরা আপনাদের সামনে হাজির করছি। আমি ছবির সঙ্গে মিলিয়ে যদি আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই, ছবির একেবারে ডান দিকে যিনি আছেন, তার আপনারা একটু লক্ষ্য করুন, ছবির একেবারে ডান দিকে যিনি আছেন তিনি হচ্ছেন মাহবুব জামান। আজকের অনুষ্ঠানের মাঝখানে তিনি বসে আছেন। তারপরে আমি যদি ডান দিক থেকে আসি, তৃতীয় যিনি আছেন তিনি হচ্ছেন ডাক্তার আমানুল্লাহ, তিনি আজকে আমাদের অনুষ্ঠানে উপস্থিত। এবং তারপর আরেকজনকে বাদ দিয়ে আমরা যদি পঞ্চম যিনি আছেন ডান দিক থেকে, তিনি হচ্ছেন আবু মুসা হাসান। আবু মুসা হাসান সাংবাদিকতা করছেন। মাহবুব জামান একসময় তুহুর ছাত্র রাজনীতিক ছিলেন, এখন কম্পিউটার ব্যবসায়ী, প্রযুক্তি ব্যবসায়ী বলা যায়। ডাক্তার আমানুল্লাহ, তিনি চিকিৎসক। আপনাদের 3 জনকেই আজকে বাংলাদেশের 40তম বিজয়ের বার্ষিকীতে স্বাগত জানাই। এবং আমরা খুবই আনন্দিত যে এই ছবির 3 জন মানুষকে, 6 জনকে পেলে আমরা খুব খুশি হতাম। আমরা তাদের কথা শুনবো। আপনাদেরকে আমাদের অনুষ্ঠানে পেয়েছি। এবং আজকের যারা মুক্তিযুদ্ধকে যারা ছবিতে দেখেন, যারা মুক্তিযুদ্ধকে টেলিভিশনে দেখেন, মুক্তিযুদ্ধকে যারা রাজনীতিতে দেখেন, আমার ধারণা তাদের সামনে আপনাদেরকে উপস্থিত করতে পারাটা এটি একটি বড় কাজ। এবং আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই যে আপনারা এখানে আসার জন্য সম্মতি দিয়েছেন। আবু মুসা হাসান লন্ডনে থাকেন এখন প্রায় স্থায়ীভাবে, মাহবুব জামান বাংলাদেশে থাকেন, ডাক্তার আমানুল্লাহ তিনিও বাংলাদেশে থাকেন। আমি মাহবুব জামান আপনাকে দিয়ে শুরু করতে চাই। এই ছবি, আমি আপনার বয়স জিজ্ঞেস করবো না, যখন এই ছবিটি তোলা হয়েছিল তখন আপনি তো ছাত্র, তখন আপনি কি পড়তেন? তখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের 3rd ইয়ারে ছিলাম, তার মানে তখন আমার 21 বছর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 3য় বর্ষ। আবু মুসা হাসান তখন? আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের 1st ইয়ারে ছিলাম। বয়স কত হবে হিসাব করলে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষে। ডাক্তার আমানুল্লাহ, আপনি? আমি সিলেট মেডিকেল কলেজের প্রথম বর্ষে ছিলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র, সিলেট মেডিকেলের প্রথম বর্ষের ছাত্র এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের 3য় বর্ষের ছাত্র। মানে একেবারে কৈশোর উত্তীর্ণ তরুণ ঠিক বলা যাবে না, স্কুল থেকে আপনারা কেবল কলেজ থেকে কেবল বিশ্ববিদ্যালয়ে গেছেন। তো সেই সময়টাতে আমি একটু করে সবার কাছ থেকে শুনতে চাই যে হঠাৎ করেই তো আর মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন না, এবং 9 মাস যুদ্ধ করলেন, প্রশিক্ষণ নিলেন, দেশে ফিরলেন। একটু পটভূমিতে জানতে চাই যে যখন মুক্তিযুদ্ধের প্রস্তুতি পর্বটি শুরু হচ্ছিল, ডাক্তার আমানুল্লাহ আপনার কাছ থেকে, যে তখন আপনি তো সিলেটেই ছিলেন, আপনি যদি সেই সময়ের একটু বর্ণনা আমাদের দেন যে আপনি কিভাবে উজ্জীবিত হলেন বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণ, তারপর থেকে এই মুক্তিযুদ্ধে যাওয়া পর্যন্ত। আলহামদুলিল্লাহ, আমাদেরকে এই অনুষ্ঠানে আসার জন্য বৈশাখী টেলিভিশনের সকল কর্মকর্তা, কর্মচারী এবং সুধী মণ্ডলীকে আমার তরফ থেকে আমার অভিনন্দন জানাই। আজকের এই মুক্তিযুদ্ধের সম্বন্ধে যেভাবে বিভিন্ন চ্যানেলে অনুষ্ঠান হচ্ছে,
আর আজকে আমাকে এবং আমাদের সহকর্মীদেরকে ডাকার জন্য আমি প্রথমেই বৈশাখী টেলিভিশনকে দ্বিতীয়বার আবার ধন্যবাদ জানাই। আমি উজ্জীবিত হই 1970 সালে যখন গণঅভ্যুত্থান হচ্ছিল। তখন কি আপনি কোনো ছাত্র সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন? ছাত্র মোটামুটি জড়িত ছিলাম, এবং তখন এই গণঅভ্যুত্থানে আমরাও অনেকটা যোগ দিয়েছে। তখন আমি জগন্নাথ কলেজে পড়ি। এই জগন্নাথ কলেজে পড়াকালীন সময়ে আমি কিছুটা উজ্জীবিত হই যে দেশকে স্বাধীন করতে হবে। তারপর যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাক আসলো যে দেশকে স্বাধীন করতে হবে, তখন আমরা এই সিলেট মেডিকেল কলেজ থেকে আস্তে আস্তে উজ্জীবিত হয়ে আমরা আগরতলা চলে যাই যুদ্ধ করার জন্য। আচ্ছা, আমি আবু মুসা হাসান, আপনি তখন তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আপনি ছাত্র রাজনীতির সঙ্গেই সম্পর্কিত ছিলেন। আপনি যদি বলেন যে কিভাবে মানে আপনার মুক্তিযুদ্ধে অংশগ্রহণ, সরাসরি অংশগ্রহণ, এই পর্বটি যদি একটু আমাদের। পর্যায়টা হচ্ছে বুলবুল এরকম যে ঢাকা কলেজ যখন আমরা পড়ি তখনই 69-এর যে 69 না, ওটা 1968 শুরু হয়েছিল 11 দফা ছাত্র সংগ্রাম পরিষদের যে আন্দোলন, সেটা 69-এর 24শে জানুয়ারি গণঅভ্যুত্থানের রূপ নিল, যার পরে আইয়ুব খানের পতন হলো ওই সময়টা, এবং এখানে মার্শাল দিয়ে আসলো। তো আমরা ছাত্র রাজনীতি করার সময় থেকেই এক ধরনের একটা মানসিক প্রস্তুতি আমাদের হয়েছিল যে একটা জিনিস ব্যাপারে পরিষ্কার আমরা ছিলাম যে পাকিস্তানের সঙ্গে দিস ইজ আর্টিফিশিয়াল কান্ট্রি, এবং আমরা পশ্চিম পাকিস্তানের সঙ্গে আমরা থাকতে যে পারবো না, এবং তারা যে আমাদের এক্সপ্লয়েট করছে এই ব্যাপারে আমাদের কারোর কখনো কোনো দ্বিধা ছিল না। শুধু আমার না, যারা রাজনীতি না, যারা আমাদের ওই সময়ের যারা বয়স্ক, যারা বাংলাদেশে যারা আছেন, বেঁচে আছেন, তারা সবাই জানেন যে কিভাবে নিগৃহীত নির্যাতিত পশ্চিম পাকিস্তান। এটা একটা ব্রিটিশের পরে পাকিস্তান হয়েছিল, বাট ইট ওয়াজ ইনক্লুসিভ, ইট ওয়াজ কলোনিয়াল এক্সপ্লয়টেশন তারা করছিল সর্বত্র, সব দিকে। সেই পর্যায়ে আমরা মানসিক প্রস্তুতির পর বাঙালি দিচ্ছে। তারপর বঙ্গবন্ধুর যে 6 দফা আন্দোলন, 6 দফা, তারপর আমাদের 11 দফা আন্দোলন, 11 দফা জন্য 6 দফার সবকিছু ইনক্লুডেড হয়ে ছাত্রদের যে 11 দফাটা, ওটা আমাদের 3টা দলের মিলে পরে এনএসএফ আসলো একটা গ্রুপ। সেক্ষেত্রে একটা মানসিক প্রস্তুতি। তারপর যখন নির্বাচন হলো, 70-এর নির্বাচন, 70 আমরা ছাত্র ইউনিয়ন করতাম, কিন্তু 70-এর নির্বাচন পর্যন্ত একসঙ্গে আন্দোলন করলাম 70। তারপর 70-এর নির্বাচনে নেপের সমর্থক হিসেবে খন্দক এগিয়েছে ঢাকা শহর নির্বাচনে। আমি একজন কর্মী ছিলাম জাতীয় পর্যায়ে বঙ্গবন্ধুর জন্য। আমি বলতে চাচ্ছি যে আপনি হঠাৎ করে না, একটা রাজনৈতিক ধারাবাহিকতার মধ্যে দিয়ে সম্পর্কিত। আমি আপনার কাছে আবার আসবো। মাহফুজ রহমান, আপনার অবস্থানটা আমি জানতে চাই যে কিভাবে মুক্তিযুদ্ধের এই সক্রিয় যুদ্ধের সঙ্গে আপনি তার পটভূমিটি যদি একটু বলেন। আসলে আমরা তো ছাত্র আন্দোলন সংগ্রামের সাথে 66 সাল থেকে, মানে 6 দফা আন্দোলন তখন থেকেই যুক্ত। আমি বেসিক্যালি ছাত্র ইউনিয়ন করতাম কলেজে। আমরা 66 সালে ঢুকি। তো 66 সালের 6 দফা এটা নিয়ে নানা রকম বিতর্ক ছিল, কিন্তু একটা জাতীয়তাবাদের স্ফুরণ কিন্তু সেখান থেকে হয়েছে। আর আসলে প্রশ্নটা খুব প্রাসঙ্গিক, এই কারণে যে অনেকের কাছেই ধারণা যে হয়তো 26শে মার্চ থেকেই যুদ্ধটা শুরু হয়ে গেল, এবং একটা যুদ্ধ হয়ে। আসলে পটভূমিটা কিন্তু দীর্ঘদিনের, মানে আমার মনে হয় যে সেটা টানলে হয়তো ভাষা আন্দোলন থেকেই শুরু হয়েছে, এবং ওই সময়কার ছাত্র আন্দোলন, এমনকি সাংস্কৃতিক আন্দোলন, ওই সময় এমনকি 1961 সালে এই রবীন্দ্র শতবার্ষিকীকে নিয়ে এই যে ছায়ানটের আন্দোলন, তারপরে ওই যে পয়লা বৈশাখ উৎসবে পরিণত হলো, এগুলো কিন্তু সবই পটভূমিগুলো তৈরি হয়েছে ওই আমলে। তো 70-এর নির্বাচনটা কিন্তু আসলে আজকেও কিছুক্ষণ আগে একটা বর্তমান অর্থমন্ত্রীর একটা ইন্টারভিউ দেখতেছিলাম একটা মিডিয়াতে, যে ওনারাও নানা রকম স্পেকুলেশন করতেছিলেন যে এটা কি হবে, যে 140 সিট পাবে না 150 সিট পাবে, খুব বেশি হলে 150 হতে পারে এরকম। কিন্তু এটা যে এরকম ভাবে দানা বেঁধে আছে একটা জাতীয় সত্তা, তার স্বাধিকার এবং তার স্ফুরণ, সেটা কিন্তু আমরা এখানে ছাত্র আন্দোলনের থেকে খুব ভালোভাবে টের পেয়েছি। এবং যখন ব্যাপক বিজয়টা সংগঠিত হলো, এবং তখন কিন্তু সবাই ধারণা করছে যে এখন পাকিস্তানের রূপটা কি হবে, কারণ এখানে তো মানে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা। যেদিন 1 মার্চে ইয়াহিয়া খান ঘোষণা দিল যে
জাতীয় পরিষদের বাতিল হয়ে গেল, সেই দিন থেকে কিন্তু আন্দোলনটা অন্য রূপ নিয়ে নিল এবং মানে সাথে সাথে সমস্ত মিছিল ইত্যাদি বের হলো। আমরা কিন্তু এই যে এই ছবিটা খুব বহুল প্রচারিত, বহুল আলোচিত এবং বহু ব্যবহৃত। হ্যাঁ, তো কিন্তু এটা তো বিজয়ের মানে প্রথম ক্ষণের। আমি বিজয়ের জায়গাটাতে পরে যাব। আমি এই জায়গাটাতে আসতে কিন্তু অনেক ধরনের আমি তিনজনকে একটা প্রশ্ন করতে যে বঙ্গবন্ধুর, আমি যদি ধরে নেই আপনি যেটি বলেছেন এটা ঠিক, আমাদের মুক্তিযুদ্ধের পটভূমিতে শুধুমাত্র 66 বা 69 দিয়ে না, তারও আগে থেকে আমি যদি ধরে নেই যে সশস্ত্র নির্বাচনে আমরা জয়লাভ করলাম, জয়লাভ করার পরে আমাদের যে অধিকার, সেই অধিকারটি দেওয়া হলো না। আপনি যেটি বললেন যে 1 মার্চ জাতীয় পরিষদের অধিবেশন বাতিল হলো, এরপরে তো মানুষ রাজপথে নেমে এলো। এটার মুক্তিযুদ্ধের এক ধরনের সাংগঠনিক চিত্র কিন্তু আমরা দেখলাম বঙ্গবন্ধুর ঘোষণা 7 মার্চের ভাষণের সময় এই জায়গাটা আমি বলি, আসার আগে আমার মনে হয় যে 1 মার্চের পর থেকে মানে পর মুহূর্ত থেকে কিন্তু এটা সশস্ত্র রূপ নিতে পারে। যেমন 3রা মার্চ থেকে কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই দামি রাইফেল দিয়ে প্যারেড শুরু হলো। এই প্যারেডটা তো দিয়ে কিছু হবে না জানা আছে, কিন্তু এটা দিয়ে কিন্তু বোঝা যায় ধরেন যে তখন আমাদের বিভিন্ন আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে, বিশেষ করে বুয়েটে এবং মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জগন্নাথ হলের পিছনে কতগুলো পানির ট্যাঙ্ক ছিল। আমাদের তখন একটা বড় ছিল হচ্ছে যে মলোটভ ককটেল বানিয়ে ওই পানির ট্যাঙ্কে একটা ফুটিয়ে যদি দেখতাম যে মোটামুটি বেশ আওয়াজ হচ্ছে, ভাবতাম যে বেশ বিরাট একটা কাজ করলাম। তারপরে তখনই একটা প্রস্তুতি পর্ব শুরু হয়ে গেল। তখন জেনারেল গিয়াপের গেরিলা যুদ্ধের কৌশল, এটা ছিল আমাদের পাঠ্যপুস্তক বালিশের নিচে থাকা বই। তাহলে আমরা বুবি ট্র্যাপ তৈরি করা, তারপরে কিভাবে এক ধরনের প্রস্তুতি শুরু। আমি যদি বঙ্গবন্ধু 7 মার্চের ভাষণ, আপনি কোথায় ছিলেন ডাক্তার? ময়দানে ছিলাম, মানে আমি তো মানে মিছিল করে নিয়ে পর্যন্ত থেকে গেছি। আচ্ছা, বঙ্গবন্ধু 7 মার্চের ভাষণের পরে চিত্রটা আমি একটু জানতে চাই। এরপরে ধরেন আপনি ছাত্র সংগঠন করতেন, মাহফুজ্জামান আপনি ছাত্র সংগঠন, আপনি কি সিলেটে ফিরে গেলেন না ঢাকাতেই থাকলেন? না, ঢাকাতেই ছিলাম। তো এই যে মানে আপনারা বিভিন্ন জায়গায় থাকলেন, ধীরে ধীরে 25শে মার্চটা শুরু হয়ে গেল, তারপর মুক্তিযুদ্ধের দিকে কিভাবে গেলেন? আমি আসলে এই ছবিটার দিকে যেতে চাই, তো যার আগের ইতিহাসগুলি আমি একটু না বলে পারছি না যে 7 মার্চের যে ব্যাপারটা, ভাষণটা, আমার এখনো ওই ভাষণের আমার কাছে মনে হয় সেদিনের কথা মনে হয়, এবং আমার এখনো কিন্তু মানে তারা হয়ে যায়, আমার কানের মধ্যে ভাসে। এবং যে জনসমুদ্র বলতে যেটা বোঝায়, ওটা কিন্তু রিয়ার সমুদ্র। আমি ওই দিনই দেখলাম মানুষের যে উত্থান পতন, দেখলাম আমি কিভাবে মানুষ বঙ্গবন্ধু ওইটা কিন্তু আমি কিন্তু বলি স্বাধীনতা ঘোষণা কিন্তু আসলে ওইটাই আমাদের স্বাধীনতা দিবস শুড বি। ভাষণ শোনার পরে এবারে সংগ্রাম মুক্তি সংগ্রাম এবার অল প্রিপারেশন ছিল। তারপরে কিন্তু আমাদের ওই ট্রেনিং কার পূর্বদম হয়, এবং কাঠের রাইফেল নিয়ে, ওই যে ইউটিসির দামি রাইফেল নিয়ে সেই ট্রেনিং এ পরে তো আমরা মার্চ পাস্ট করলাম। ওই ছবিটা বোধহয় এখানে বইটার মধ্যে আছে। আমরা ঢাকা থেকে মার্চ পাস্ট করলাম, যদিও কাঠের রাইফেল, কিন্তু সবাই কিন্তু লোকজন কিন্তু একটা বিল্ড আপ, মেন্টাল বিল্ড আপের জন্য সেই প্রিপারেশনটা আমরা নিলাম। তারপর মহাব্বা আসুক আমরা কিভাবে তারপর ভাষণের পর থেকে একটু যদি বলেন যে আপনাদের ভাষণের আগে কিন্তু আসলে ওই 2রা মার্চ 3রা মার্চের পরেই কিন্তু তারা কারফিউ দেয়নি, কিন্তু একটা প্রস্তুতি ছিল যে এখানে যে কোনো সময় একদিকে আলোচনা চলছিল, আরেকদিকে টেনশন চলছিল। তারপরে 7 মার্চের ভাষণের পরে তো আবার কিছুদিন আলোচনা চললো, কিন্তু এই যে আলোচনাটা চলছে সেটা কিন্তু অনেকের হয়তো আশাবাদ ছিল যে কোনো একটা ফয়সলা হবে। আবার অনেক মানে আমরা যারা ছাত্র আন্দোলনে কর্মী ছিলাম, সক্রিয় ছিলাম, আমাদের কাছে কেন জানি মনে হচ্ছিল যে এটা কোনো ফয়সলা হবে না। কাজে সেই জন্য ধরেন যে আমরা এইদিকে কিছু কিছু ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রি, আমরা ওই 2 বোর রাইফেল দিয়ে গুলি করা, ওই বেড়াইতে গিয়ে আমরা করলাম। অর্থাৎ এগুলো হচ্ছে মানসিক, আমি বলতেছি একটা মানসিক প্রস্তুতি কিন্তু হতে থাকলো, যে কারণে দেখা গেছে যে আমরা যখন 25শে মার্চের কালো রাত্রিতে এই বিভৎস যেই, তখনও আমাদের কিন্তু মনে হয়েছে যে আমরা ঠেকাতে পারবো। কারণ 25শে মার্চের রাত্রে যখন এটা হয়, তখন কিন্তু যেই সময়ে ওরা নেমে গেছে তখনও কিন্তু অনেক জায়গায় গাছের গুড়ি ফেলানো, অবরোধ করা, আমাদের ইসের মধ্যে ছিল যে
এত বড় বিভৎসতা হতে পারে সেটা হয়তো ওটা আমাদের ইমাজিনেশনের বাইরে ছিল। এবং আসলে তখন তো যুদ্ধ সম্পর্কে আমাদের কোনো আমাদের কোনো ধারণা ধারণা ছিল না। আমি ডাক্তার আমানুল্লাহ, আপনি ভাষণ শুনে তারপরে একটা স্লোগান ছিল তখন, বীর বাঙালি অস্ত্র ধরো বাংলাদেশ স্বাধীন করে, একটা স্লোগান তখন বিভিন্ন জায়গায় উঠছিল। তো এই ভাষণের পরে আমি আমার এলাকা মুন্সিগঞ্জ আমি চলে যাই। আর সিলেট যাওয়া হয়নি বিভিন্ন কারণবশত, কারণ তখন ট্রেন লাইন কমিউনিকেশন বিভিন্ন জায়গায় বিচ্ছিন্ন অবস্থা হয়ে গেছিল। তো ওখানে যাওয়ার পরে বিভিন্ন জায়গার মানে যারা ইউনিভার্সিটিতে বিভিন্ন কলেজে পড়ে তারা সবাই একটা মিটিং হয়, ছোটখাটো একটা মিটিং হয়। সেই মিটিং থেকে আবার বড় মিটিংও হয় যে স্বাধীনতার যুদ্ধে ঝাঁপিয়ে পড়া। তো এখন স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে, তখন তো আমরা ভারতে গিয়ে ট্রেনিং দিব এরকম কোনো চিন্তা ছিল না। তখন চিন্তা ছিল যে স্থানীয়ভাবে কিভাবে অস্ত্র জোগাড় করা যায়। তো ওই যে মাহবুব ভাই বলেন যে টুটু বোর রাইফেল দিয়ে আমরা তখন পাখি শিকার করতাম। হ্যাঁ, অন্তত আর 2-3টা টুটু বোর রাইফেল পাওয়া গেল, পাখি শিকার গেল। ইন দ্য মিন টাইম আপনার বোধহয় আপনার স্মরণ আছে, মুন্সিগঞ্জ শহরে কিছু রাইফেল বিভিন্ন ইসের থেকে, কারাগার থেকে এবং মানে আপনার জাতীয় ইসের থেকে নেওয়া হয়েছিল, মানে লুট করা হয়েছিল। এইসব রাইফেল আমাদের ছাত্র নেতাদের কাছে ছিল। তো তখন আমরা তাদের কাছে গেলাম, কিন্তু তাদের কাছে আর হদিস পেলাম না। হদিস না পাওয়ার পরে তখন আমরা অনেকে চিন্তা করলাম যে কি করা যায়। তো স্থানীয়ভাবে অনেকে চিন্তা করলেন যে আমরা এক কাজ করি, স্থানীয়ভাবে ট্রেনিং নেই, মানে যেটাকে বলে লেফট রাইট বা কাঠের রাইফেল দিয়া বা বাঁশ দিয়া বা টুটুবর রাই দিয়া, এইভাবে আমরা ট্রেনিং নেই। যদি কোনো সময় অস্ত্র আসে তখন আমরা অন্তত প্রস্তুতি নিতে পারি। কোন মাস পর্যন্ত? এটা মার্চ মাস। তারপর আপনি মানে সীমান্ত অতিক্রম করলেন। তারপরে এরপরে এটাই করার পরে আমরা কিছু ফান্ডও কালেকশন করি। করার পরে তখন আমাদের কাছে খবর আসলো যে আমাদেরকে ভারতে চলে যেতে হবে। এদিকে পাক বাহিনীও তো এগুচ্ছে। হ্যাঁ, পাক বাহিনী আছে। তখন তো আমাদের তার দেশে থাকা সম্ভব না। তখন ভারতে কখন চলে গেল? তখন আমরা মনে হয় যতটুকু আমার স্মরণ আসছে মে অথবা জুন মাস। মাহফুজ কবে গেলেন ভারতে? আমার তো আবার একটু ভিন্ন রকম। আমি তো তখন ছাত্র ইউনিয়ন, কমিউনিস্ট পার্টি, ন্যাপ ইত্যাদি মিলিয়ে তারা ঠিক করলো যে কিছু চলে যাবে আর কিছু এখানে যারা সক্রিয় আছে তাদেরকে সংগঠিত করতে হবে। তো আমার দায়িত্ব ছিল নুহুল আলম লেলিন, এখন যিনি আওয়ামী লীগের নেতা, উনি, মফিদুল হক, নিজামুদ্দিন আজাদ, ডক্টর সারোয়ার আলী, আমাদের ছিল যে এখানে এটা গোছাতে হবে। আসলে আমরা বুঝি নাই যে ইতিমধ্যে যার যার মতো করে কিন্তু আমরা যাদেরকে যোগাযোগ করবো এই বয়সের, তারা অনেকে চলে গেছে, অনেকে গ্রামে চলে গেছে ইত্যাদি। কাজে আমরা ওই গোছানোর দায়িত্বের কারণে আমার একটা ভয়াবহ জীবন যাপন করতে হয়েছে 8ই জুন পর্যন্ত। অর্থাৎ 8ই জুন পর্যন্ত আমি ঢাকা শহরে ছিলাম। আমি, নিজামুদ্দিন আজাদ যখন বৃষ্টি নামতো তখন রিক্সা নিয়ে বের হতাম। আর তারপরে এটার জন্য একটা আইডেন্টিটি কার্ড জোগাড় করা হয়েছিল। নিজামুদ্দিন আজাদ যেমন নাম তার বাবার প্রতিষ্ঠান, তার একটা আইডেন্টিটি কার্ড জোগাড় করেছিল। আমি একটা আইডেন্টি কার্ড জোগাড় করেছিলাম, লুই বার্জার এন্ড কোম্পানি, আমেরিকান কোম্পানি, মানে পাক বাহিনীদের ইভেন্ট করার জন্য। এবং তারপরেও কিন্তু আমরা বেশ মানে ইয়ের মধ্যে পড়েছি। ধরেন যে একবার নিজামুদ্দিন আজাদ ওই কার্জন হলের কাছে ধরা পড়লো, তাকে নিয়ে গেল নামে, যখন বললো যে না এমপ্লয়ি, তখন আবার ছেড়ে দিল। বিপদসংকুল একটা পরিবেশ ছিল করে তারপরে জুন মাসের, তখন আমরা যখন হলো তো জুন মাসের 8 তারিখে আমরা ওখানে গেলাম। কোথায় গেলেন? আমরা প্রথমে গেলাম আগরতলা, কিন্তু আমরা পরে তেজপুর যেখানে ট্রেনিং। আবু মুস্তাক হাসান, কবে আপনি? আমার যাওয়া তো শর্ট ফিল্ম লাইক দিস। আমি এখানে আমার মা, বাবা আর 2 বোনকে নিয়ে ঢাকার কাজপুর 7 তারিখ ব্রেক করার পরে আমরা চলে গেলাম মুন্সিগঞ্জ। আমাদের বাসা ছিল ইপিআরের বিডের মাঝখানে আর কবরস্থানের মাঝখানে। আমি রাত্রেবেলা ব্যারিকেড দিতে বাইরে ছিলাম, রাত্রেবেলা বাসায় ফিরতে পারি নাই। বাসা যখন ফিরলাম তখন দেখি যে বাড়ির সামনে তাক করে এলএনজি, এই অবস্থা। বাট কারফিউ ব্রেক করার সঙ্গে সঙ্গে পুরো পাড়াটা খালি হয়ে গেল, শূন্য হয়ে, মানব শূন্য। আমরা জিনজেরা হয়ে পরে মুন্সিগঞ্জ হয়ে নবীনগর হয়ে একদম গ্রামের বাড়ি কসবা যাওয়ার পর আমার খেয়াল আছে যখন আমার মামাও আওয়ামী লীগ করতেন, চাচা আওয়ামী লীগ করতেন, যদি আমি ছাত্রায়ন করতাম ওরা আওয়ামী লীগ করতো। তো মামা গঙ্গাসাগরের বাড়ি, মামার এখানে গিয়ে মামার সঙ্গে ভাবলো যে আমাদেরকে আগরতলা পাঠা দেওয়ার জন্য।
তখন সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন ঠিক সীমান্ত পার। মুক্তিযুদ্ধে আমি বাড়িতে আমার মার কাছ থেকে মা মারা গেছে আমার, তাহলে কোন মাসে আমি এপ্রিল মাসে মুক্তিযুদ্ধে গেলেন? আমার যেটা মনে আছে যে মামার বাড়ি গেছি, বাড়ির থেকে আমি বিদায় হয়েই মামার বাড়ি 6-7 মাইল হেঁটে গেছি। মানে এপ্রিল মাসে আপনি সীমান্ত অতিক্রম করলেন? এপ্রিল, এটা 14 এপ্রিল ছিল, গঙ্গাসাগর ফল করার পরে আমাদের একটু গো ব্যাক আমাদের সীমান্ত। ওইখানে গিয়ে কোথায় ট্রেনিং শুরু করলেন বা ওইখানে কিভাবে জড়িত এটা ট্রেনিং না, আমি যাওয়ার পর আমরা ওইখানে কলকাতার আমার মামা কলকাতা, আমার নানা কলকাতার টিচার ছিলেন স্কুলে, নানা সব সমবয়সী বন্ধুরই ছিল ওখানকার, তখন এমপি মন্ত্রী। আমরা ওখানে এক বাসা উঠলাম, আমার জ্বর হওয়াতে আমাকে হসপিটালে পাঠালো, আর সঙ্গে আমার এক কাজিনও ছিল, খালাতো ভাই, ওর নাম হচ্ছে মহিউদ্দিন বুলবুল। আমি জানতে চাচ্ছি যে প্রশিক্ষণটা কবে শুরু? প্রশিক্ষণটা আমাদের অনেক পরে শুরু হতো, অনেক বিলম্ব, এখানে এত মানে গেছে এখান থেকে যে ভারত কোন মাস সরকার। নাগাদ আপনি প্রশিক্ষণ গ্রহণ আমি করেন? প্রশিক্ষণ, আমি তো মাহবুবে আমি একসঙ্গে ট্রেনিং নিচ্ছি, সেপ্টেম্বর শেষের দিকে। এটা বোধহয় সেপ্টেম্বর, আগস্ট, সেপ্টেম্বর মাঝখানে আমি একবার বাড়ি চলে এসেছিলাম, আমাকে পাঠিয়ে দিয়েছে, যেহেতু ট্রেনিং বিলম্ব হচ্ছে, লম্বা কিউ আমাকে বাড়ি পাঠিয়ে দিয়েছে। বাড়িতে আসার পরে জাস্ট গ্রামের এলাকার লোকজনকে ইয়ে করার জন্য, তারপর আমার যেতে একটু বিলম্ব হয়েছে, অনেকে ঝুঁকি নিয়ে আমাকে যেতে হয়েছে আরেকবার। আমরা বিরতির আগে আরেকবার একটু শুনবো যে আপনাদের প্রশিক্ষণের জায়গাটি। তেজপুর, এটা আমার যেটা খেয়াল আছে। আমানুল্লাহ, আপনি মানে কোথায় প্রশিক্ষণ গ্রহণ করেন? মানে মুক্তিযুদ্ধের সঙ্গে একদম সরাসরি জড়িত? মানে ট্রেনিং নেওয়ার আগে আমি ওই আগরতলাতে যাওয়ার পরে আমাকে বিশেষ করে আমাকে অনেক কষ্ট করতে হয়েছে। প্রথমে কষ্ট মানে কি, সে কষ্ট সেটা মানে ইতিহাস পাতায় আমরা এই অনুষ্ঠানে পুরো ইতিহাস শুনতে পারবো না। একটু যদি বলেন যে আপনার প্রশিক্ষণটা আপনি কিভাবে কোথায় গ্রহণ করলেন? আমি ওই আসামের তেজপুর ডিস্ট্রিক্টে আমি ট্রেনিং নেই। আমার আসলে আমার অধীনে 200 জন ছিল, পরে ভাগ হয়ে আমরা 32 জন মুন্সিগঞ্জে চলে আসলাম। গোলাম মুর্তজা খান ছিলেন আমাদের পুরো 400 জনের লিডার। মুর্তজা খান ছিলেন 400 জনের লিডার। তাহলে আপনার কাছ থেকে আমি ট্রেনিং এর অংশটা একটু শুনি, মানে যেহেতু দুইজনই আপনার টিমের মধ্যেই ছিলেন, যে আপনারা কিভাবে ট্রেনিং আপনারা সংগঠিত হলেন, কিভাবে অর্গানাইজ হলেন, ভারতীয় বাহিনী কিভাবে সহায়তা করলো? হ্যাঁ, তো ট্রেনিংটা হচ্ছে কি যে আসলে আমার এইটা হচ্ছে যে সংগঠকদের কতগুলো সুবিধা আছে, কতগুলো অসুবিধা আছে। কাজে আমি যখন এই জুন মাসে অনেক যুদ্ধ করে ওদিকে গেলাম যে আমি যুদ্ধে নেমে যাব, তখন ওখানে গিয়ে আবার কিছু সংগঠকের দায়িত্ব পালন করতে হলো। এই মেলাঘর ক্যাম্পে আমি এই কর্নেল হায়দার, পরে মেজর হায়দার, মানে পরে কর্নেল হায়দার হিসেবে এখানে হত্যার শিকার হয়েছেন। তো কর্নেল হায়দার, খালিদ মোশাররফ, তাদের সাথে আমরা মেলাঘর ক্যাম্পে কিছুদিন করলাম। তারপরে আবার এখানে ট্রেনিং এর সমস্ত যোগাযোগ যন্ত্র হলো। তারপরে আমরা এটা হচ্ছে তেজপুরে ওদের একটা স্পেশাল মাউন্টেন ব্যাটালিয়ন ছিল, যারা হচ্ছে শুধু গেরিলা ট্রেনিংটাই শেখায়। আমরা টোটালি গেরিলা ট্রেনিং, আমাদের এটাই ছিল হচ্ছে যে উইল বি সাপোর্টেড বাই কনভেনশনাল আর্মি, এবং আমরা কনভেনশনাল যুদ্ধের নিয়ম কানুন প্র্যাকটিক্যাল জানতাম না, যে কারণে শেষের দিকে যখন আমাদের কনভেনশনাল যুদ্ধের সাথে আমাদের ঢাকাস্থ মায়াদের ট্র্যাক প্ল্যাটুনের সাথে মিশ্রণ ঘটাতে হয়েছে, তখন ওইটা ইটসেলফ ছিল একটা খুব বড় ধরনের চ্যালেঞ্জ। কাজে আমাদের ট্রেনিংটা ছিল যে 3 সপ্তাহের, আসলে 4 সপ্তাহ। ভারতীয় সেনাবাহিনী, ভারতীয় সেনাবাহিনী, এবং তারা এই গেরিলা ট্রেনিং দেওয়ার জন্যই মানে স্পেশালাইজ। এবং ইন্টারেস্টিং হচ্ছে যে তারা যেভাবে একটা ভয়াবহ চিত্র তুলে ধরছে, যে খুবই কঠিন, কষ্ট হবে, হাত পা চলে যাবে, হাত পা ভাঙতে পারে ওইটাগুলো। তো আমরা যখন, এবং ওই জোক আসবে, গ্রেনেড থ্রোতে করতে গেলাম, প্রতিকূলতাগুলি কিন্তু ওরা যেভাবে দেখেছে আমাদের কাছে ওগুলো খুব সহজ মনে হয়েছে। আমি ডিফারেন্স এই জন্য বলতে চাই যে একজন রেগুলার যখন ট্রেনিং এ যায়, তার কাছে যেটা প্রতিবন্ধকতা একজন দেশকে স্বাধীন করার জন্য যখন যায়, তার কাছে কিন্তু এটা মনে হয় যে ও আচ্ছা। এবং আমার ফিলিংটা হয়েছে, এবং আমার না শুধু, আমাদের অনেকেরই এটা তোমার এই বড় শীতল